অপারেশন ক্লিন হার্টে বিচার বহির্ভূত হত্যার দায়মুক্তি দেন খালেদা জিয়া, স্মরণ সভায় বললেন প্রধানমন্ত্রী। মেজর সিনহা হত্যার ঘটনায় গণশুনানিতে সাক্ষ্য দিলেন ৯ প্রত্যক্ষদর্শী। প্রতিবেদন দেবে ৭ দিনে। গত অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি ২.৫% দাবি সিপিডির। দায়িত্ব জ্ঞানহীন বলছেন পরিকল্পনা মন্ত্রী। স্বাগত বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছি গোলাম কিবরিয়া। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ৭৫-এর খুনিদের বিচার বন্ধে ইন্ডেমনিটি দিয়েছেন জিয়াউর রহমান, আর অপারেশন ক্লিন হার্টের নামে বিচার বহির্ভূত হত্যায় ইন্ডেমনিটি দিয়েছেন খালেদা জিয়া। এছাড়া জিয়াউর রহমানকে দেয়া কর্নেল বেগের চিঠির কথা সামনে এনে সেটি ১৫ই আগস্ট হত্যাকাণ্ডের অ্যাসাইনমেন্ট কিনা সে প্রশ্ন তোলেন শেখ হাসিনা। বঙ্গবন্ধু এভিনিউয়ের কার্যালয়ে জাতীয় শোক দিবসের স্মরণ সভায় ভিডিও কনফারেন্সে যোগ দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি জানান, ৭৫-এর ১৫ই আগস্ট বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনাকেই নস্যাৎ করে ঘাতকেরা। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং তখন তিনি রাষ্ট্রপতি ছিলেন, তাকে নির্মমভাবে হত্যা করে বাংলাদেশের এবং মহান মুক্তিযুদ্ধের যে আদর্শ, সে আদর্শকে চিরতরে নস্যাৎ করে দেওয়া হয়। পরে মুশতাককে হটিয়ে জিয়াউর রহমান ক্ষমতা দখল করেন জানিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, খুনিদের বিচার বন্ধ করে লিবিয়া পাঠানোর ঘটনা প্রমাণ করে সেই হত্যাকাণ্ডের পরিকল্পনায় ছিলেন জিয়া। তাদেরকে বিদেশে পাঠিয়ে দেওয়া, তাদের রাজনৈতিক আশ্রয়ের ব্যবস্থা করা, ব্যাংকক হয়ে তাদেরকে লিবিয়াতে পাঠায় এবং সেখান থেকে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে জিয়াউর রহমান রাষ্ট্রপতি হয়েই এই খুনিদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করে। তিনি আরো বলেন, ১৫ই আগস্টের খুনিদের বিচার না করার ইন্ডেমনিটি দেন জিয়াউর রহমান, আর সন্ত্রাসীদের দায় মুক্তি দিয়েছেন খালেদা জিয়া। অপারেশন ক্লিন হার্টের নামে চত্র যেখানে সেখানে মানুষকে ধরে নিয়ে আওয়ামী লীগের নেতা কর্মী থেকে শুরু করে যাকে যেখানে, যুবলীগের কর্মী যাকে যেখানে পেয়েছে নিয়ে হত্যা করেছে। তার স্বামী যা করেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যাকারী, তাদের ইন্ডেমনিটি, আর সে এসে নির্বিচারে মানুষ হত্যা করে তাদের ইন্ডেমনিটি দিয়ে গেছে। উচ্চ আদালত সামরিক শাসনামলে জারি করা অধ্যাদেশ বাতিল করে দেশকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করেছে উল্লেখ করে শেখ হাসিনা জানান, দেশবাসীর মধ্যে আবারও মুক্তিযুদ্ধের চেতনা ফিরে এসেছে। রিজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যার ঘটনায় গণশুনানিতে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। টেকনাফের বাহারছড়ায় প্রায় ৬.৫ ঘন্টা ধরে চলে কার্যক্রম। শুনানিতে সাক্ষ্য নেওয়া হয় ৯ জনের। ২৩ আগস্টের মধ্যে প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি। সিনহা হত্যার ঘটনায় টেকনাফের বাহারছড়া রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে রোববার বেলা ১১টায় শুরু হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির গণশুনানি। সাক্ষ্য দিতে আসেন ১১ জন, তবে তাদের মধ্যে ২ জন প্রত্যক্ষদর্শী না হওয়ায় সাক্ষ্য নেওয়া হয় ৯ জনের। ওনাকে চেকপোস্টে থামতে বলা হয়েছিল, পরে গাড়ি থেকেও নামতে বলা হয়। আমি এখানে বললাম যে মোয়াজ্জেম সাহেব সচক্ষে সব দেখেছেন ছাদের উপর থেকে। ঘটনাস্থলের পাশে থাকা একটি মাদ্রাসার ৮ শিক্ষার্থীর সঙ্গেও কথা বলেন কমিটির সদস্যরা। তদন্ত কমিটি জানিয়েছে, প্রত্যক্ষদর্শী ছাড়াও এরই মধ্যে টেকনাফের পুলিশ, এলাকাবাসী, ময়নাতদন্তকারী চিকিৎসক সহ সংশ্লিষ্ট ৬০ জনের সঙ্গে কথা বলেছেন তারা। নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন জমা দেওয়া হবে বলেও জানিয়েছে কমিটি। আমাদের তদন্ত কার্যক্রম আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করি এবং আমাদেরকে দেয়া হয়েছিল ৭ কর্মদিবস এবং আমাদেরকে যে ম্যান্ডেট দেয়া হয়েছে টার্মস অফ রেফারেন্স, সেটা বলা হয়েছে এই ঘটনার উৎস, কারণ এবং এটি প্রতিরোধে ভবিষ্যতে কি ধরনের সুপারিশ করা হবে সেই বিষয়ে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা ৩ তারিখে কাজ শুরু করে এই পর্যন্ত আমাদের যেখানে যেখানে যাওয়া দরকার আমরা প্রত্যেকটা জায়গায় গিয়েছি। আমরা মানচিত্র তৈরি করেছি।
ঘটনার পর থেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বিভিন্ন সংস্থার মুখোমুখি অবস্থানের খবরকে নাকচ করেছেন তদন্ত কমিটির প্রধান। বরং তদন্ত কাজে সব সংস্থার মধ্যে সমন্বয় ও সহযোগিতা রয়েছে বলে জানান তিনি। বলি, তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে আমার এখানে সদস্যরা রয়েছেন। আমরা সংশ্লিষ্ট সকল সংস্থা থেকে, সরকারি সংস্থাগুলো থেকে আমরা চমৎকার সহযোগিতা পেয়েছি। আমার কাছে মনে হয়নি সরকারি সংস্থাগুলোর মধ্যে কোনো রকম সমন্বয়হীনতা রয়েছে। 31 জুলাই রাতে টেকনাফের বাহারছড়ায় পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ নিহত হওয়া 2 দিন পর তদন্ত কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে একই দিন কমিটি পুনর্গঠন করা হয়। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। সিনহা রাশেদ হত্যার ঘটনা পূর্ব পরিকল্পিত নাকি তাৎক্ষণিক উত্তেজনার ফলাফল, সেই প্রশ্নের উত্তর খুঁজতে মাঠে তদন্ত দল। পাশাপাশি এই ঘটনায় পুলিশের গুলি ছোড়ার পেছনে কার কার নির্দেশ ছিল সেটিও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার অদ্যপান্ত বের করতে তদন্তকারীরা কথা বলেছেন নানা স্তরের প্রত্যক্ষদর্শীদের সাথে। মেজর সিনহা রাশেদকে মারিশবুনিয়ার পাহাড়ে দেখে ডাকাত ভেবে এলাকার মসজিদে যারা মাইকিং করেছিলেন সেই নুরুল আমিন, আয়াসউদ্দিন, নাজিমউদ্দিন র্যাবের রিমান্ডে। স্থানীয়রা বলছে অনেক নিষেধ করলেও অতি উৎসাহী হয়েই ডাকাত করেছে বলে মাইকিং করেছে তারা। মাইকিং কে করছে সেটা আমি জানি না, পরে বুঝতে পারছি যে মানে মসজিদের ইমাম সাহেব বলে না, ওই নিজাম যেটা আছে ও বলতেছি, বুঝছেন। আমি নিজে এলাকার লোকজনেরা আমি বলে দিয়েছি, কিন্তু ওদেরকেও বলছি সেনাবাহিনীর লোক ঢুকছে, তা আমার কথা ফলো করে নাই। সিনহা নেমে আসার সময় তাদের সাথে ছোটখাটো বাগবিতণ্ডাও হয়। সিনহা মেরিন ড্রাইভে ওঠার পর বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই লিয়াকতকে কয়েকবার ফোন করেন নুরুল আমিন। তাদের মধ্যে কি কথা হয়েছিল তা খতিয়ে দেখছে তদন্ত দল। জানার চেষ্টা চলছে এসআই লিয়াকত কার নির্দেশে গুলি ছুঁড়েছেন সেই তথ্য। র্যাবের পাশাপাশি কাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটিও। যেসব কর্মকর্তারা সংশ্লিষ্ট ছিলেন এইসবদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। আমরা এখন স্থানীয় লোকজন যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের কথাবার্তা শুনব। প্রাইম অ্যাকিউজড যারা আছেন 7 জনকে আটক করেছে পুলিশ। 15 জুলাই নিখোঁজ হন বাইং হাউস কর্মকর্তা সুলতান হোসেন। পরদিন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের হাইওয়ের ঢালে পাওয়া যায় তার মরদেহ। ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পায় গোয়েন্দা পুলিশ। একটি সংঘবদ্ধ চক্র অনেক টাকা বহন করছে এমন ব্যক্তিদের টার্গেট করে পুলিশ বা র্যাব পরিচয়ে প্রকাশ্যে তুলে নিয়ে যায়। পরে শারীরিক নির্যাতন করে ছিনিয়ে নেওয়া হয় সব টাকা। বাইং হাউস কর্মকর্তা সুলতানকেও তুলে নেয় তারা। অ্যাম্বুলেন্সে ওঠানোর পর সুলতান চেঁচামেচি শুরু করলে তাকে হত্যা করা হয়। অ্যাম্বুলেন্স গাড়ি নিয়ে যায়, আমি, মনির, ফরাদ, ড্রাইভার থাকে সুমন, ওই লোকটাকে রেপ পরিচয় দিয়ে উঠালাম। উঠায়ে চিল্লাচিল্লি করতেছে, তখন মনির গামছা ছিল গালের ভিতরে দিয়ে বলল চেপে ধরো। চিপটি যেয়ে আমরা দুইজন, আমি ফরাদ টান দিলাম। টান দেওয়ার পরে লোকটা মারা গেল। আমি বললাম যে ভাই লোকটা মারা ফেললেন, আপনি কী করলেন? বলছে কথা কম বলে গাড়ি টান দাও, একটা ব্যবস্থা করবো এখন। তখন আমি স্যার গাড়ি চালাচ্ছি, নবীনগর গেছি। পরে যখন নবীনগর জ্যামে পড়ছি, ওরা 3 জন গাড়ি থেকে লাস্ট এখানে নেমে চলে গেছে। 8:15 এরকম বাজে। তখন আমি সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটু সামনে গিয়া রাস্তার পাশে লাশটা ফেলে দিই। শুধু সুলতান নয়, এমন অনেককেই তুলে নিয়ে বিপুল অর্থ ছিনিয়ে নিয়েছে এই চক্র। পিছন থেকে আইসাই আমার চোখটা এভাবে ধরার পরে ওরা সেকেন্ডের মধ্যে আমার এই গাড়িতে উঠাই ফেলে। ওরা ফার্স্ট টাইমটা আমার এই রক্তটা ধরে ওরা বলে, শোনো এটাতে কাটলে হয়তো রক্তক্ষরণ হইবে, না হয় তুমি মারা যাইবা, তো আমরা এরকম কিছু করবো না, তোমার কাছে যা আছে তুমি দিয়ে দাও। গত কয়েক বছর ধরেই এমন অপকর্মে জড়িত আকবর গ্রুপ। 2টি ভাগে বিভক্ত হয়ে কাজ করে পুরো গ্রুপটি। গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেপ্তার হয় গ্রুপের 7 সদস্য। র্যাবের পরিচয়ে, ডিবি পুলিশের পরিচয়ে অস্ত্র, পোশাক, ওয়্যারলেস, হ্যান্ডকাপ সহ ধরে নিয়ে আসতে যাচ্ছে। শত শত মানুষ তারা মনে করবে যারা তো লিগাল সরকারের বিধিবদ্ধ সংস্থার লোকজন, নিশ্চয়ই ভিকটিম কোনো অন্যায় করেছে এবং তাকে ধরে নিয়ে যাচ্ছে। যারা ব্যাংক থেকে বা অর্থ প্রতিষ্ঠান থেকে টাকা উঠিয়ে হুন্ডির ব্যবসা করে অথবা বৈধ ব্যবসা করে থাকে, তাদেরকে টার্গেট করে করে জনসম্মুখ থেকে তাদেরকে বাসে, মাইক্রোবাসে অথবা অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে তাদের টাকা পয়সা, মূল্যবান সামগ্রী সব ছিনিয়ে নিতেন। রাজধানীতে এ ধরনের আরও চক্র তৎপর বলে সতর্ক করেছে গোয়েন্দা পুলিশ। তাদের বিষয়ে জনসাধারণকে সাবধান থাকার আহ্বান জানানো হয়েছে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
দেশে করোনায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। রোববার দুপুর পর্যন্ত আগের ২৪ ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২০২৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে ৮৭টি পরীক্ষাগারে ১০,০১৮টি নমুনা পরীক্ষায় ২০২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০.২০%। এ নিয়ে মোট করোনা আক্রান্ত ২,৭৬,৫৪৯ জন। নতুন করে ১,৩১৫ জন সুস্থ হয়। এই সংখ্যা এখন ১,৫৮,৯৫০ জন। ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে পুরুষ ২৫ এবং নারী ৭ জন। এ পর্যন্ত দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ৩,৬৫৭ জন। ঢাকা দক্ষিণের ১৬টি ওয়ার্ডের বেশিরভাগ নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভবন মালিকদের জরিমানাও করেছে সিটি কর্পোরেশন। স্বাস্থ্য অধিদপ্তরের জরিপের পর ডেঙ্গু ঝুঁকিতে থাকা ওয়ার্ডগুলোতে শুরু হলো অভিযান। গত ১৯ থেকে ২৮ জুলাই ঢাকার ২ সিটি কর্পোরেশনের ১০০টি এলাকায় বর্ষাকালীন জরিপ চালায় স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা। জরিপের ফলে বলা হয়, উত্তর সিটি কর্পোরেশনের ৯টি ও দক্ষিণের ১৬ ওয়ার্ড এখনও ডেঙ্গুর ঝুঁকিতে। এরপরই মাঠে নেমেছে দক্ষিণ ঢাকা। ধানমন্ডির নির্মাণাধীন এই ভবনটি সাউথ ব্রিজ কোম্পানির। দীর্ঘদিন জমে থাকা পানি পরিষ্কার করেনি কর্তৃপক্ষ। এতে জন্মেছে এডিসের লার্ভা। যে বর্ষার সিজন অনেক সময় হয় কি, ছোটোখাটো দু এক জায়গায় হয়তো এটা আমাদের নজর এড়িয়ে গেছে বা যে কোনোভাবেই হোক কিছু জায়গায় স্যার এই লার্ভা পেয়েছে। এই জন্যই ম্যাজিস্ট্রেট এসে সব কিছু দেখলো, দেখার পরে কিছু লাভা পাইলো। এই লাভাটা তো মনে করেন যে আমরা সবসময় পরিষ্কার করি, তারপরে পর্যায়ক্রমে হয়তো পাইছে এক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের কিছু জরিমানা করলো। ঝুঁকিপূর্ণ ১৬ ওয়ার্ডের বেশিরভাগই ধানমন্ডি, কলাবাগান এবং হাজারীবাগ এলাকায়। সবচেয়ে খারাপ অবস্থা ৫১ নম্বর ওয়ার্ডের। স্বাস্থ্য অধিদপ্তর যে জরিপটা করেছে, সত্যিকার অর্থে তাদের জরিপটা আমরা ফেলে দিব না, আমরা মাথায় নিয়ে আমরা কাজ করছি। বিভিন্ন আনাচে কানাচে যেখানে ডেঙ্গুর প্রবণতা বৃদ্ধি পাচ্ছে সেখানে আমরা যাচ্ছি। ঝুঁকিপূর্ণ এলাকার বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে অভিযান চালাচ্ছে ৩টি ভ্রাম্যমাণ আদালত। এডিসের লার্ভা পাওয়া গেলে জরিমানা করা হচ্ছে। এছাড়া প্রজনন উপযোগী পরিবেশ পাওয়া গেলে করা হচ্ছে সতর্ক। নির্মাণাধীন যে সমস্ত বাড়ি আছে সেই সব বাড়িতে অনেক ড্রাম বা পাত্র পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে, সেখানে এডিস মশার কিছু লার্ভা আমরা পেয়েছি। আমরা যেখানে অল্প পরিমাণ লার্ভা পেয়েছি তাদেরকে মৌখিকভাবে সতর্ক করছি, লিখিতভাবে মুসলেখা নিচ্ছি যাতে তারা এগুলো পরিষ্কার করেন। আর যেখানে লার্ভার পরিমাণ বেশি পাচ্ছি তাদেরকে সতর্ক করছি এবং সীমিত পরিসরে জরিমানা করছি। এডিস নিধনে ঢাকা উত্তর সিটি অভিযান শুরু করেছে জুন থেকে, কিন্তু দক্ষিণ সিটি শুরু করল মধ্য আগস্টে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোগ নির্ণয়ে ব্যবহৃত যন্ত্রপাতির অর্ধেকই নানা কারণে অকার্যকর। দীর্ঘদিন পড়ে থেকে নষ্ট হওয়ার পথে শত কোটি টাকা মূল্যের যন্ত্রপাতি, অথচ সরকারি হাসপাতালে পরীক্ষা করাতে না পেরে বাড়তি খরচের বোঝা চাপছে রোগীদের কাঁধে। তিনতলার উন্নয়ন কাজের পানি পড়ে সম্প্রতি নষ্ট হয়ে গেছে ১১ কোটি টাকা মূল্যের সিটি স্ক্যান মেশিনটি। কেবল এ যন্ত্রটিই নয়, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আরও ২টি সিটি স্ক্যান মেশিন, একটি এমআরআই মেশিন, একটি অটোক্লেভ, ১২টি ডেন্টাল ইউনিট ও ৩টি ক্যান্সার নির্ণায়ক যন্ত্রসহ মোট ১৮৬টি যন্ত্র অকেজো হয়ে পড়ে আছে দীর্ঘদিন ধরে। রোগ নির্ণয়ে প্রয়োজনীয় যন্ত্রপাতি অকেজো হয়ে পড়ে থাকায় সাধারণ রোগীদের দুর্দশার অন্ত নেই। রোগ নির্ণয়ে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে যেতে বাধ্য হওয়ায় বাড়তি খরচের বোঝা চাপছে রোগীদের উপর। আমার বাবা অসুস্থ হওয়ার পর এখান নিয়ে আসার পর এখানে টেস্ট দিছি, এরা করতে পারে না, আমরা বাহির থেকে টেস্টটা করাইয়া নিয়ে আসছি। ওই ৩,৫০০ টাকা নিচ্ছি। প্রায় ১০০ কোটি টাকা মূল্যের এসব যন্ত্রপাতি দিনের পর দিন অকেজো হয়ে পড়ে থাকার পেছনে হাসপাতাল সংশ্লিষ্টদের কমিশন বাণিজ্যের দিকে আঙুল তুলছেন অনেকে। সুষ্ঠু তদন্ত হওয়া দরকার, বিশেষ করে দুদকের নেতৃত্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি করতে হবে এবং সেই তদন্ত কমিটির মধ্যে দিয়ে তাদেরকে কঠিন বিচারের আওতায় আনতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, স্থানীয়ভাবে এসব যন্ত্রপাতি মেরামতের অনুমোদন নেই। পাশাপাশি হাসপাতালে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার না থাকায় সমস্যা দীর্ঘায়িত হয়। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার দরকার, এই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয় সেটা কিন্তু অনেক বড় ব্যাপার। তাহলে কিন্তু আমার এই মেশিনগুলো যখনই কোনো সমস্যা হয় তার সাথে সাথে সমস্যাগুলো সমাধান করা গেলে বিকাল হওয়ার আগে কিন্তু আমরা এটা
সেরে ফেলতে পারি এবং যথাসময়ে সারতে পারি। 1966 সালে প্রতিষ্ঠিত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশাল বিভাগে 6 জেলার প্রায় 1.25 কোটি মানুষের অন্যতম ভরসাস্থল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখা থেকে আটক আইনজীবীদের 43 সহকারীকে মুচলেখায় এবং মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। দুপুরে আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজল মুচলেখা দিয়ে অভিযুক্তদের ছেড়ে দেন। এর আগে শৃঙ্খলা কমিটির প্রধান বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে চালানো অভিযানে 43 জনকে আটক করে পুলিশ। এ ঘটনায় বিক্ষোভও করে কর্মচারীদের একাংশ। সুপ্রিম কোর্টে মামলা করার নানা পর্যায়ে ঘুষ দুর্নীতির অভিযোগ নিয়ে বেশ কিছুদিন ধরেই সরব ছিলেন আইনজীবীরা। করোনায় ভার্চুয়াল আদালত চালু হওয়ার পর আরও প্রকট হয়ে ওঠে এই সংকট। সে কারণেই দুর্নীতির তথ্য চেয়ে আইনজীবী সমিতির সামনে বসানো হয় অভিযোগ বক্স। সম্প্রতি শৃঙ্খলা কমিটির এক বৈঠকে আলোচনার পর রোববার এফিডেভিট শাখায় অভিযানে যান কমিটি প্রধান আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী। পরে সুপ্রিম কোর্ট মুখপাত্র জানান, নানা অভিযোগের প্রেক্ষিতে চালানো হয়েছে এই অভিযান। বিষয়টা শাস্তিমূলক না, এখানে শৃঙ্খলা রক্ষার জন্য যে বিষয়গুলো করা দরকার তাদেরকে বোঝানো হবে, কাউন্সিলিং করা হবে। এখানে একটা সিস্টেম আছে, যারা এখানে ঢুকার যে পারমিশন আছে সেই অনুমতি সাপেক্ষে ঢুকবে, বা যাদের কাজ আছে ওদের আসলে ওরা ঢুকেছে, কিন্তু ওদের অনেকের কোনো কারণ নেই যে কেন ঢুকেছে। পিটিশন কোথায় আছে, আদৌ কার কাছে আছে, 2-3 দিন পরে পাচ্ছি। জানলাতে গেলেও সমস্যা, তাদের কাছে জিজ্ঞেস করেও কোনো কিছু পাওয়া যাচ্ছে না। তাহলে এই পিটিশনের দায়ভার কে নিবে? এখন আমরা ঢুকতেও পারি না, টাকাও দিতে পারি না। সেটা মানে ওদের যাদের পরিচিত আছে তাদেরকে টাকা দিতে পারে, তারা মানে ওদের পিটিশন বাইর হয়। পরে ওই শাখায় অনুমতি ছাড়া অবস্থান করা আইনজীবীদের 43 কর্মচারীকে আটক করে পুলিশ। পরে মুচলেখা দিয়ে ছাড়িয়ে নেওয়া হয় তাদের। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক হিসেবে তাদেরকে তারা যে অন্যায় করেছে, সমিতির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং তাদের এই ব্যবস্থা গ্রহণের শর্তে আমি কি আপনাদের পক্ষ থেকে তাদেরকে আজকের মতো ছেড়ে আনতে পারি কিনা আপনারা আমাকে বলুন। আর এই অভিযানকে স্বাগত জানিয়েছে অ্যাটর্নি জেনারেলও। বিচারপতি ইমান আলী সাহেব যদি গিয়ে থাকেন সশরীরে এই ফাইলিং সেকশনে বা এফিডেভিট ইসে, আমি এটাকে খুব সাধুবাদ জানাই এবং মাঝে মাঝে এরকম ঝুটিকা রেইড করা দরকার। এদিকে হাইকোর্ট বিভাগের বেঞ্চ অফিসার মোর্শেদুল হাসানের বিরুদ্ধে অসদাচরণের বিভাগীয় মামলা তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে বরখাস্ত করার কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ মামলার আসামি মজনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 26 আগস্ট। রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7-এর বিচারক কামরুন্নাহার শুনানির তারিখ ধার্য করেন। গত 16 মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করে মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযোগপত্রে বলা হয়, আসামি মজনুর বিরুদ্ধে ধর্ষণ এবং শারীরিক নির্যাতনের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। 5 জানুয়ারি কুর্মিটোলা বাসস্ট্যান্ডের পাশে ধর্ষণের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। এ ঘটনায় পরে গ্রেপ্তার হন মজনু। আজ থেকে শুরু হলো আরও 13টি রুটে ট্রেন চলাচল। এ নিয়ে সচল হলো 30টি ট্রেন রুট। সকালে কমলাপুর পরিদর্শনে গিয়ে রেলমন্ত্রী জানান, সব ট্রেনেরই টিকিট কাটতে হবে অনলাইনে। এতে টিকিট কালোবাজারি বন্ধ হবে বলে মনে করেন তিনি। করোনা ঝুঁকিতে 24 মার্চ থেকে বন্ধ করে দেওয়া হয় রেল চলাচল। পরে 31 মে থেকে সীমিত পরিসরে চালু হয় রেল যোগাযোগ। আসনের অর্ধেক যাত্রী পারাপার করা হচ্ছে তখন থেকে, আর টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। 17 জোড়া ট্রেনের সাথে রোববার যুক্ত হলো আরও 13 জোড়া। অনলাইনে টিকিট কাটতে দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ করলেন এসব ট্রেনের যাত্রীরা। হঠাৎ করে আইডেন্টি কার্ড আনলামই না, ভুলে আনি নাই, কিংবা লগে নাই, তাহলে তো আমার এই টাকা তো বাদ হইতে পারে। করোনার সময় ট্রেনে তো মনে করেন বালাই পাইতেছি, সুখ সুবিধা আছে, কিন্তু টিকিটের সময় একটু বেজার লাগে আসি। বৃহস্পতিবার রেল মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জানায়, ট্রেনে ভ্রমণ করতে হলে যাত্রীর কাছে নিজ নামে টিকিট থাকতে হবে, না হলে জেল জরিমানা করা হবে।
টিকিটের ক্রেতা নিশ্চিতে জাতীয় পরিচয়পত্র দেখা হচ্ছে। কালোবাজারি বন্ধে এমন উদ্যোগ বলে জানিয়েছেন রেলমন্ত্রী। এই ব্যবস্থাগুলি কিন্তু করছি মানুষের সুবিধার জন্য, যেন টিকিটটা কাটার জন্য ঘরে বসে যেন আমি টিকিটটা কাটতে পারি, এটা যেন মানে স্টেশনে যেতে না হয়। কাজে যা কিছু আমরা করছি আমরা সাধারণ যাত্রী ভাইদের সুবিধার জন্য করছি। কোনো ধরনের ব্ল্যাক মার্কেটিং যেন না হয়, টিকিট নিয়ে যেন কোনো কালোবাজারি না হয়, এইগুলো কিন্তু থেকে যাতে মানুষকে আমরা মানে সাশ্রয় দিতে পারি মানুষকে, সেই কারণে কিন্তু করা হচ্ছে। 12টি আন্তনগর ও একটি কমিউটার ট্রেন চালু হয়েছে, যেগুলো চলছে আগের সময়সূচি অনুযায়ী। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জিডিপি প্রবৃদ্ধির হার নিয়ে সন্দেহ প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। তাদের দাবি, গেল অর্থবছরে প্রবৃদ্ধি হয়েছে মাত্র 2.5%। তবে একে দায়িত্বজ্ঞানহীন দাবি বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী। 12 আগস্ট 2019-20 অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির হার প্রকাশ করেছে পরিসংখ্যান ব্যুরো। তারা বলেছে জিডিপির হার 5.24%। এই হিসাবের সাথে বাস্তবতার মিল নেই বলে মন্তব্য করেছে সিপিডি। এক্ষেত্রে পরিসংখ্যান ব্যুরো বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে বলে দাবি প্রতিষ্ঠানটির। তারা বলছে প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি 2.5%। প্রবৃদ্ধির যদি মাত্রা ধরি জুলাই মাসে, তাহলে সেটা কম ছিল। তারপরে এসে যোগ হয়েছে ফোর্থ কোয়ার্টারে, যেখানে প্রবৃদ্ধির তো প্রশ্নই আসে না। গতবারের জিডিপির তুলনায় ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে। তো সেইটাকে সবটাই বিবেচনা নিয়েই আমরা বলছি যে 5.24%-এর যেটা প্রাক্কলন করা হয়েছে, সেটা আমরা বলছি যে এটা বাস্তবতার সাথে মিল খাচ্ছে না। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, গেল অর্থবছরের প্রথম 9 মাসে দেশি বিদেশি বিনিয়োগ ও রপ্তানি আয় কমেছে। করোনা মহামারীতে খাতগুলোতে কোনো প্রবৃদ্ধি হয়নি। তিনি মন্তব্য করেন, জিডিপি প্রবৃদ্ধির হারও রাজনৈতিকভাবে প্রভাবিত করা হচ্ছে। এটা একটা রাজনৈতিক সংখ্যায় পরিণত হয়েছে এবং এটার মাধ্যমে সরকারের যে সাফল্য, সেই সাফল্যটাকে দেখানো হয়। প্রবৃদ্ধির ফলে যদি কর্মসংস্থান সৃষ্টি না হয়, প্রবৃদ্ধির ফলে যদি দারিদ্র না কমে, বৈষম্য না কমে, তাহলে সেই প্রবৃদ্ধি কোনো ধরনের অর্থবহ হয় না। সিপিডির বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি মন্তব্য করেন, দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে প্রতিষ্ঠানটি। এটা আমি প্রতিবাদ করি। এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য যদি তাদের কাছে কোনো না থাকে, প্রত্যক্ষ কোনো স্টাডি বা প্রমাণ না থাকে, এটা বলা সঠিক নয়। তিনি আরো বলেন, স্বাধীনভাবে কাজ করছে পরিসংখ্যান ব্যুরো বিবিএস। নতুন করে কমিশন গঠনের কোনো প্রয়োজন নেই। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে সারা দেশে বন্যা কবলিত অঞ্চলের অর্ধেকের পানি নেমে গেছে। বাকি অংশের পানিও 1 সপ্তাহের মধ্যে নেমে যেতে পারে বলছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। তবে সেপ্টেম্বরের মাঝামাঝিতে আবারও ছোট আকারের বন্যা হানা দিতে পারে। জুনের শেষ সপ্তাহ থেকে দেশে বন্যা পরিস্থিতির অবনতি হতে থাকে। ব্রহ্মপুত্র, যমুনা, তিস্তা ও মেঘনা অববাহিকায় নদী সংলগ্ন জেলাগুলো একের পর এক প্লাবিত হয়। কুড়িগ্রাম, গাইবান্ধা, সিরাজগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর ও মাদারীপুর সহ বন্যার কবলে পড়ে 31টি জেলা। 11 জুলাই দ্বিতীয় এবং 21 জুলাই থেকে তৃতীয় দফার বন্যা শুরু হয়। দেশের 40% এলাকা প্লাবিত হলেও এখন তা নেমে এসেছে 20%। কুড়িগ্রাম, জামালপুর, মুন্সিগঞ্জ, সিরাজগঞ্জ সহ যমুনা ও পদ্মা অববাহিকায় নদী সংলগ্ন যেসব এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নেই, সেই এলাকাগুলোতে এখনো পানি আটকে আছে। এই মুহূর্তে বন্যা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় রয়েছে এবং আমাদের বর্তমানে দেশে মোট প্লাবিত অংশের পরিমাণ 15 থেকে 20% মতো হবে এবং এই পানিও আগামী 1 সপ্তাহের মধ্যে আরো অনেক নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবছর বন্যা আর ফিরে আসার সম্ভাবনা না থাকলেও সেপ্টেম্বরে আরেকটি ছোট বন্যার আশঙ্কা করছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময় বা তৎপরবর্তী সময়ে আর একটি বন্যার ঝুঁকি আছে দেশে, তবে সেটি বড় ধরনের কোনো বন্যা হবে না এবং সেটি সংঘটিত হবার আগে আমরা যথাসময়ে মানুষকে অবহিত করতে পারব। বালু, শীতলক্ষা, তুরাগ সহ ঢাকার চারপাশে নদীর পানিও কমেছে, যার ফলে ঢাকার নিম্নাঞ্চলে আর জলাবদ্ধতার সম্ভাবনা নেই।
বন্যার কারণে পলি জমায় আগামীতে ভালো ফসল উৎপাদনের সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার খেলার খবর, তার আগে জানাবো শিরোনামগুলো। ব্যক্তিগত অনুশীলনে ফিরলেন তামিম মুস্তাফিজ। দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ ব্যর্থ হলেও সফল ফাহাদ, ভার্চুয়াল আসর থেকে পয়েন্ট যোগ না হওয়ায় হতাশা। টেস্ট আর টি-20-র দুই অধিনায়ক মুমিনুল আর মাহমুদুল্লাহ অনুশীলন শুরু করেছেন আগেই। এবার সেই দলে যোগ দিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বৃষ্টি বাধার মধ্যেও ফিটনেস এবং ব্যাটিং ঝালিয়ে নিয়েছেন তিনি। ব্যক্তিগত অনুশীলনে আরেক সংযোজন পেসার মুস্তাফিজুর রহমান। টেস্ট ও টি-20 অধিনায়ক আগেই ফিরেছেন অনুশীলনে, বাকি ছিল ওয়ানডে অধিনায়ক তামিমের মাঠে ফেরা। চিকিৎসা শেষে লন্ডন থেকে ফিরে 14 দিনের কোয়ারেন্টিন শেষ করেছেন। শারীরিক অবস্থাও ভালো, তাই অনুশীলনে আর দেরি কেন, অবশেষে ফিরলেন তামিম। দীর্ঘদিন বদ্ধ জীবন কাটানোর পর ফিরেছেন মিরপুরে। হোম অফ ক্রিকেটে পাওয়া গেল চিরচেনা তামিমকে। বৃষ্টির বাধা পায়ে ঠেলে ফিটনেসের পাশে সেরেছেন ব্যাটিং অনুশীলনও। একই দিনে মুস্তাফিজুর রহমানও বল হাতে নেওয়ার প্রস্তুতি সেরেছেন। লকডাউনে সাতক্ষীরাতেই বেশিরভাগ সময় কাটিয়েছেন। শ্রীলঙ্কা সফর নিশ্চিত হওয়ার পর ঘরে বসে থাকার উপায় নেই, ছুটে এসেছেন মিরপুরে নিজেকে প্রস্তুত করতে। প্রথম দিন বোলিংয়ে যাননি, শুধু ফিটনেসের কাজ করেছেন। এদিন মাহমুদুল্লাহ তাইজুল বিসিবির বেঁধে দেওয়ার সময়ে প্রস্তুতি সেরেছেন। টাইগার টি-20 অধিনায়ক স্কিলের কাজের দিকে মনোযোগ দিয়েছেন বেশি। বোলিং স্টাইলে পরিবর্তন এনে আরও সাফল্য পেতে চান তাইজুল। ফিটনেসের কাজের চেয়ে নতুন অ্যাকশন আয়ত্ত করতে পরিশ্রম করছেন এই স্পিনার। পছন্দের ক্রিকেটারদের মধ্যে অনেক সময় কিছুটা পরিবর্তন আনতে চান কোচ। ভিক্টোরিও তেমনটা চান তাইজুলের মধ্যে। নতুন অ্যাকশনে নতুন তাইজুল জ্বলে উঠতে পারবেন কিনা দেখা যাবে শ্রীলঙ্কা সফরে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্ব দাবা অলিম্পিয়াডে দল হিসেবে বাংলাদেশ সফল না হলেও আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ঠিকই চমক দেখিয়েছেন। শেষ দিনে 2 ড্র আর 1 জয়ে মোট 5 গেম পয়েন্ট নিয়ে দেশিদের মধ্যে সবার উপরে এই দাবাড়ু। অনলাইন প্ল্যাটফর্মের এই টুর্নামেন্টে নিজের পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট হলেও রেটিং পয়েন্ট যোগ না হওয়ার হতাশা রয়েছে ফাহাদের। করোনায় অবরুদ্ধ ক্রীড়াঙ্গন, অন্য সবার মাঠে ফেরার প্রস্তুতি, কিন্তু ব্যতিক্রম দাবাড়ু ফাহাদ রহমান। নিজ ঘরে বসে বিশ্ব সেরাদের সাথে প্রতিযোগিতায় নেমেছিলেন, পেয়েছেন সাফল্য, আবারও প্রমাণ করেছেন নিজের প্রতিভা, সামর্থ্য আর সম্ভাবনা। মহামারীকালে বিকল্প উপায়ে অনলাইনে হয়েছে বিশ্ব দাবা অলিম্পিয়াড। দেশের গ্র্যান্ডমাস্টারদের ব্যর্থতায় একমাত্র সফল আন্তর্জাতিক মাস্টার ফাহাদ। জার্মানি ও অস্ট্রেলিয়ার 2 গ্র্যান্ডমাস্টার সহ হারিয়েছেন 4 প্রতিযোগীকে, 2টি করে ড্র আর হারে গেম পয়েন্ট 5। গ্র্যান্ডমাস্টারদের হারিয়ে দেওয়াটাই বড় প্রাপ্তি। খেলাটা একটু কমপ্লিকেটেড হয়েছে আর কি। ওর একটা পয়েন্ট আপ ছিল, কিন্তু ওর উইকনেস ছিল অনেক পজিশনে। সো এটা আস্তে আস্তে আমি কনভার্ট করছি আর কি উইনিংয়ে। সো পরে টাইম পেশায় যে দুজনে একটু ভুল খেলছি, কিন্তু শেষমেশ আমি জিতছি। আর অস্ট্রেলিয়া গ্র্যান্ডমাস্টারের সঙ্গে যেটা হয়েছে সেটা আমি হোয়াইট ছিলাম। প্রথমে আমি ফাইটিং ওপেনিং খেলছি আর কি। পরে যা মানে একটা পজিশনে যে আমার একটু খারাপ হয়ে গেছিলো, পরে যে আমি আবার ওটা রিকভার করছি আর কি। পরে আস্তে আস্তে ওটাকে উইন করে ফেলছি আর কি। 1 বছর আগে পেয়েছিলেন আন্তর্জাতিক মাস্টারের খেতাব। গ্র্যান্ডমাস্টার হতে 3টি নর্ম পেতে হবে, 2020-এই তা অর্জনের আশা ছিল। কিন্তু করোনা সংকট বদলে দিয়েছে পরিস্থিতি। অনলাইন দাবা অলিম্পিয়াডে সাফল্য পেলেও এই টুর্নামেন্ট থেকে কোনো রেটিং পয়েন্ট যোগ না হওয়ার শর্ত থাকায় আফসোস ফাহাদের। প্ল্যান ছিল যে অলিম্পিয়াডে হয়তো বা খেলবো, যেটা এখন হলো এটা আর কি সেপ্টেম্বরে ফিজিক্যালি হতো আর কি রাশিয়াতে। সো অলিম্পিয়াডে আর কি যেটা হয় সেটা হচ্ছে ওইখানে সব দেশের টপ প্লেয়াররা চান্স পায়, তো এর জন্য ওখানে জিএম নাম করাটা আর কি চান্স বেশি থাকে। এখন আসলে এই বছর আর কিছু করার নেই। সো নেক্সট ইয়ার থেকে আমাকে ওইভাবে নতুন করে প্ল্যান, মানে একটা বছর চলে গেল আর কি করোনার জন্য। বিশ্বজুড়ে অনলাইন প্ল্যাটফর্মে দাবা টুর্নামেন্ট চলছে, তবে মুখোমুখি লড়াইটা সম্ভব হচ্ছে না স্বাস্থ্যবিধির বাধায়। তাই গ্র্যান্ডমাস্টার হওয়ার অপেক্ষা বাড়ছে ফাহাদের। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউরোপা লিগের প্রথম সেমিফাইনালে মুখোমুখি সেভিয়া ম্যান ইউনাইটেড।
জার্মানির রেইন এনার্জি স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 1টায়। কষ্টার্জিত জয়ে সেমি নিশ্চিত করেছিল সেভিয়া, তারপরেও উইনিং কম্বিনেশন ধরে রাখতে চাইছে রেকর্ড শিরোপাধারীরা। টুর্নামেন্টের শেষ 6 ম্যাচের 3টিতে জয় হুলেন লোপেতেগির দলের। অন্যদিকে ইউরোপা লিগের শেষ 6 ম্যাচে হারেনি ম্যানইউ, 5 জয়ের সঙ্গে 1টিতে হার শিরোপা প্রত্যাশীদের। ফাইনাল নিশ্চিতের ম্যাচে লাইন আপে পরিবর্তন চায় ইংলিশ জায়ান্টরা। মিডফিল্ডে পল পগবার সাথে খেলতে পারেন নেমাঞ্জা ম্যাটিক, বাদ পড়তে পারেন ফ্রেড, লিনডেলফের জায়গায় নামতে পারেন এরিক বেইলি। ব্যক্তিগত স্কিলে সেরা ফুটবলাররা এখন আর দলীয় খেলায় নীতি নির্ধারক হতে পারছেন না। ফুটবলে টিম এফোর্ট এখন সাফল্যের কেন্দ্রে। বার্সেলোনাকে উড়িয়ে দিয়ে আলোচনার কেন্দ্রে থাকা বায়ার্নের সাফল্যের নেপথ্য কারণ ওই টিম এফোর্ট। অন্যদিকে লিভারপুলের সালা, মানে ফিরমিনোরা দলীয় সংহতির কারণেই আজ বড় তারকা। অন্যদিকে দলের ব্যর্থতায় ব্যর্থ হচ্ছেন মেসি, রোনালদোর মতো বড় তারকারা। যেখানে দলের চেয়ে খেলোয়াড় বেশি আলো ছড়ান, সেসব দলের শিরোপা জয়ের দিন শেষ হচ্ছে আস্তে আস্তে। একাই 100 হওয়ার দিন ফুরিয়েছে ফুটবলে। মেসি রোনালদোর আধিপত্যের দিনও বুঝি শেষ হলো। ফুটবল এখন অনেক বেশি পাওয়ার আর এনার্জির খেলা। টিকি টাকা এখন ব্যর্থ ফর্মুলা। কি ক্লাব ফুটবল আর কি জাতীয় দলের খেলা, সাফল্যের মূল তরিকা এখন গতি আর পাওয়ার। বিগত 2 বিশ্বকাপ জয়ী দলের নাম ভাবুন, জার্মানি, ফ্রান্স। এবারের চ্যাম্পিয়ন্স লিগের 4 সেমিফাইনালিস্ট দলই জার্মান ও ফরাসি। লিভারপুলের সফলতার কারণও একই। খেলার ধরন পরিবর্তন হয়েছে। টিকি টাকা দিয়ে এখন আর সফল হওয়া যাবে না। এনার্জি, ফিটনেস গুরুত্বপূর্ণ এবং লম্বা সময় ধরে তা ধরে রাখা। বায়ার্নের খেলা দেখেন, ওদের পাসিং মুভমেন্ট অনুসরণীয়। জার্মানি, ফ্রান্স যে পাওয়ার ফুটবল খেলে তা বলার অপেক্ষা রাখে না। ওদের শীর্ষ ক্লাবগুলোও তাই। এমনকি লিভারপুল, ম্যান সিটির মতো ইংলিশ সফল ক্লাবগুলো শক্তির চর্চা করে শৈল্পিকভাবে। বার্সেলোনা, ইউভেন্টাসে মেসি, রোনালদোর মতো বিশ্বসেরা ফুটবলার থাকা সত্ত্বেও তারা পিছিয়ে দলীয় এনার্জিতে। বার্সার খেলোয়াড়দের গড় বয়স 29 আর ইউভেন্টাসের 30-এর কোঠায়। লিভারপুল বা বায়ার্নের খেলা লক্ষ্য করুন। এ সময়ে সফল হতে গেলে অনেক বেশি গতি দরকার, শক্তি দরকার। বার্সা যদি তারুণ্যে জোর দিত, আরো ভালো করত। মেসির সঙ্গে আনসু ফাতির মতো তরুণ উদ্যমী ফুটবলারদের সুযোগ দেওয়া উচিত। বায়ার্নের বিপক্ষে 8-2 গোলে হারের পর জোরালোভাবে প্রশ্ন উঠেছে মেসির বার্সায় থাকা উচিত কিনা। আর রোনালদো ইউভে ছাড়তে পারে এমন ইঙ্গিত তো ইউভেন্টাসই দিচ্ছে। তবে কি এখানেই শেষ 2 মহাতারকার তারকা জীবন? জবাবটা দেবে সময়। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল খেলার খবরে। এবার অন্যান্য প্রসঙ্গ। বাড়ি করতে নিজের ভিক্ষে করে জমানোর টাকা করোনা তহবিলে দিয়ে দৃষ্টান্ত গড়েছিলেন শেরপুরের নাজিমুদ্দিন। তাই তাকে একটি বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজই সে বাড়িতে উঠলেন তিনি, পেয়েছেন একটি দোকানঘর, পাবেন আজীবন চিকিৎসা সুবিধা। এসব উপহারে আনন্দিত নাজিমুদ্দিন কৃতজ্ঞতা জানিয়েছেন বঙ্গবন্ধু কন্যার প্রতি। এ নিয়ে প্রতিবেদনটি থাকছে সংবাদের শেষ অংশে। এবার অন্যান্য প্রসঙ্গ। বন্ধ রাখা দেশীয় 11টি প্রতিষ্ঠানে আবারও নিম্নমানের পেট্রোল উৎপাদনের সুযোগ দিতে চায় শিল্প মন্ত্রণালয়। অভিযোগ উঠেছে, মান নিয়ন্ত্রক সংস্থা বিএসটিআই এর মত না নিয়ে এ ব্যাপারে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসিকে চিঠি দেয় তারা। অথচ বিএসটিআই এর বেঁধে দেওয়া মান নিশ্চিত করতেই এই 11 প্রতিষ্ঠানের পেট্রোল গত 1 জুলাই থেকে কেনা বন্ধ রাখে বিপিসি। 11টি বেসরকারি প্রতিষ্ঠানের পেট্রোল নিম্নমানের এ অভিযোগ বেশ পুরনো। তবুও প্রায় 24 বছর ধরে বিপিসির সাথে ব্যবসা করছে তারা। তবে গত জুলাই থেকে পেট্রোলের মান বাড়ানোর চেষ্টা করছে বিএসটিআই, জ্বালানি মন্ত্রণালয়, পেট্রোবাংলা ও বিপিসি। অথচ তার বিপরীত অবস্থান নিয়েছে শিল্প মন্ত্রণালয়। উন্নত মানের পেট্রোলের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এইটি পরিবেশ বান্ধব, পাশাপাশি এইটি যে ইঞ্জিনে ব্যবহার হচ্ছে সেই ইঞ্জিনের আয়ু বৃদ্ধি করবে এবং এটি মাইলেজ বাড়াবে। তো এটার বেনিফিটটা পাবে ভোক্তা সাধারণ। এই মান উন্নয়নের ক্ষেত্রে আমরা কারোর সঙ্গে কোনো
আপোষ করার কোনো সুযোগ নাই। মান কমানোর জন্য প্রাইভেট সেক্টর একটা অ্যাপিল করেছে, সেই আবেদনটা আমরা তাদের কাছে মতামতের জন্য পাঠিয়েছি। জ্বালানি বিভাগ যেহেতু তারা এই প্রোডাক্ট আমদানি করে, তারা বাজারজাত করে, তাদের তো মতামত এটা নিতেই হবে। এই জন্য আমরা একটা মতামত নিয়েছি তাদের, তারপরে আমরা সেটা তাদের মতামত পাওয়ার পরে আমরা মান তো কমানো হয়তো সম্ভব না। শিল্প মন্ত্রণালয়ের এমন পদক্ষেপে বিব্রত বিএসটিআই ও জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন এ বিষয়ে তাদের মাথা ঘামানোর প্রয়োজনই ছিল না। মন্ত্রণালয় থেকে এসআরও জারি হয়, টেকনিক্যাল কমিটিতে সবাই আছে যারা ওরাই এটা রিভিউ করে বা নতুন করে দেখতে হলে সেটা করে ওরা একটা সুপারিশ করলে এটা অনুমোদন হলে তারপরে আমরা মান স্ট্যান্ডার্ড মানটা মানে আমরা স্থির করি। যারা নিম্নমানের তেল বিক্রি করেন তাদেরকে সহযোগিতা করার জন্য কি আমরা কি স্ট্যান্ডার্ড নিম্নমানের করবো কিনা, এটা একটা বিষয়। আমার মনে হয় এটা কখনোই সম্ভব না, এটা হওয়া উচিত না এটা বিষয়টা, কারণ এতে তো আমাদের যানবাহনের ক্ষতি হবে। হ্যাঁ, আমাদের দেশ জেনে শুনে কেন নিজে ক্ষতির দিকে পা বাড়াবে। বিএসটিআই এর নিয়ম অনুযায়ী পেট্রোলের মান নির্ণয়কারী প্রধান অনুষঙ্গ রিসার্চ অকটেন নম্বর RON থাকতে হবে 89, কিন্তু শিল্প মন্ত্রণালয় চাচ্ছে 80-তে নামিয়ে আনতে। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সূচক এবং লেনদেনের ব্যাপক উত্থানের মধ্য দিয়ে সপ্তাহ শুরু করল দেশের 2 শেয়ার বাজার। ডিএসসিতে প্রধান সূচক বেড়েছে 150 পয়েন্টের বেশি। এছাড়া ডিএসসির লেনদেন ছাড়িয়েছে 1300 কোটি টাকার বেশি। বাজারে ব্যাংক এবং আর্থিক খাতের অংশগ্রহণ বৃদ্ধিতে এ উত্থান বলছেন বাজার সংশ্লিষ্টরা। খরা কাটিয়ে চলতি মাস থেকে বেশ ভালো অবস্থানে রয়েছে পুঁজিবাজার। প্রতিদিনই বাড়ছে সূচক ও লেনদেন। টানা ঊর্ধ্বমুখী ধারায় বিনিয়োগকারীরাও ফিরতে শুরু করেছে বাজারে। এরই ধারাবাহিকতায় মূল্যসূচকের ব্যাপক উত্থান দিয়ে সপ্তাহ শুরু ডিএসসিতে। প্রধান সূচক ডিএসসিএক্স 156.16 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4859 পয়েন্টে। রোববার মোট হাতবদল হয়েছে 1351 কোটি 33 লাখ টাকা শেয়ার, যা আগের কার্যদিবস থেকে 143 কোটি 56 লাখ টাকা বেশি। নিয়ন্ত্রক সংস্থার গৃহীত নানা পদক্ষেপ এবং বাজারে ব্যাংক ও আর্থিক খাতের অংশগ্রহণ বৃদ্ধির ফলে বাজারের এই উত্থান বলছেন বাজার সংশ্লিষ্টরা। যেহেতু আস্থা ফিরে পেতে শুরু করেছে, সেহেতু আমাদের যে ট্রেডিং যে ভলিউমটা ছিল সেই ভলিউমটা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। এবং আপনারা জানেন যে বর্তমানে আজকে এবং 2 স্টক এক্সচেঞ্জ মিলে সেই পরিমাণটা প্রায় 1500 কোটি টাকার কাছাকাছি আজকে লেনদেন হয়েছে। আজকের ক্যাপিটাল মার্কেটে ভালো মুভমেন্টের অন্যতম কারণ কিন্তু ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল সেক্টরগুলি মুভমেন্ট। কারণ ব্যাংক এন্ড ফাইন্যান্সিয়াল সেক্টরগুলি কয়েকদিনে কিন্তু ভালো মুভমেন্ট হয় নাই, অথচ ব্যাংক এন্ড ফাইন্যান্সিয়াল সেক্টরগুলো কিন্তু বাজারের 1/3 বা তারই একটু বেশি। হাতবদল হওয়া 354টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 301টি, কমেছে 42টির এবং অপরিবর্তিত রয়েছে 11টি কোম্পানির শেয়ার দর। সবচেয়ে বেশি হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা, দ্বিতীয় বেক্সিমকো লিমিটেড এবং ব্র্যাক ব্যাংক রয়েছে তৃতীয় অবস্থানে। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 494.74 পয়েন্ট। লেনদেন হয়েছে 46 কোটি 4 লাখ টাকা শেয়ার। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় ঘরবন্দি শিশুদের কথা ভেবে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো খুলে দেওয়ার কথা ভাবছে কর্তৃপক্ষ। আগামী নভেম্বর নাগাদ খুলতে পারে জাতীয় জাদুঘর, পার্ক, বিনোদন কেন্দ্র খোলার পক্ষে উত্তর ঢাকার মেয়রও। তবে এ কাজে সবচেয়ে বড় সমস্যা স্বাস্থ্যবিধি নিশ্চিত করা। এখন সেটি নিয়েই চলছে কাজ। শুনশান নীরবতা মিরপুরের চিড়িয়াখানায়। নেই দর্শনার্থীর ভিড়, কোনো কোলাহল। পুরো এলাকায় যেন অভয়ারণ্য। করোনার কারণে 20 মার্চ থেকে বন্ধ রয়েছে জনপ্রিয় এই পর্যটন কেন্দ্র। ছুটি ও বিশেষ দিনে নগরবাসীর প্রধান গন্তব্য একটি জাতীয় জাদুঘরও। কর্তৃপক্ষ বলছে আগামী নভেম্বর নাগাদ খুলে দেওয়া হতে পারে এটি। দর্শনার্থী ছাড়া মনে হয় যে একটি প্রাণহীন জাদুঘর। তো সেক্ষেত্রে আমরা চিন্তা করেছি, আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীও বলেছেন, সচিব মহোদয় আছেন এবং ডিজি মহোদয়, আগামী নভেম্বর অথবা ডিসেম্বরের মধ্যেই আমরা জাদুঘর খুলে দেওয়ার চিন্তা করব সীমিত আকারে দর্শকদের জন্য। পার্ক ও বিনোদন কেন্দ্র খুলে দেওয়ার পক্ষে উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলামও। তবে সেখানে স্বাস্থ্যবিধি নিশ্চিতের বিষয়টি নিয়ে এখন ভাবছেন তারা। আমাদের অনেকগুলো পার্ক আছে, অনেক বিনোদন কেন্দ্র আছে, জাদুঘর আছে, অনেক কিছু আছে, কিন্তু আমরা সবকে সমন্বয় করে করা হচ্ছে। ইতিমধ্যে শুধু আমরা গুলশানে একটি পার্ক আমরা টেস্ট কেস হিসেবে আমরা খুলেছি, শাহাবুদ্দিন পার্কটা। আমরা দেখছি যে কী অবস্থা।
আমি অনুরোধ করব সবাইকে, যদি সবাই স্বাস্থ্যবিধিতে মেনে চলতে পারেন, আমরা মনে করি তখন কিন্তু পর্যায়ক্রমে আমাদের বাকি পার্কগুলোও কিন্তু আমরা খুলে দিব। বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে শিশুদের ওপর। দীর্ঘমেয়াদে ঘরবন্দি থাকায় তাদের সময় কাটছে মোবাইল ফোন সহ নানা ইলেকট্রনিক ডিভাইসে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা তহবিলে ভিক্ষার টাকা দান করে দৃষ্টান্ত স্থাপন করা শেরপুরের মোহাম্মদ নাজিমুদ্দিনকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ প্রধানমন্ত্রী দেয়া সেই বাড়িতে উঠলেন তিনি। পেয়েছেন দোকানঘর, পাবেন আজীবন চিকিৎসা সুবিধা। এসব উপহার পেয়ে খুশি নাজিমুদ্দিন, কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রীর প্রতি। এই সেই বাড়ি যা আজ আর স্বপ্ন নয়। শেরপুরের ঝিনাইগাতির ভিক্ষুক মোহাম্মদ নাজিমুদ্দিনের স্বপ্নকে সত্যি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাড়ি মেরামতের জন্য 2 বছর ভিক্ষা করে জমিয়েছিলেন 10,000 টাকা। গেল এপ্রিলে উপজেলা নির্বাহী কর্মকর্তার করোনা তহবিলে সেই টাকা দান করেন নাজিমুদ্দিন। সে সময় ওই খবর গণমাধ্যমে আসে, ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর প্রধানমন্ত্রী তাকে একটি বাড়ি করে দেওয়ার নির্দেশ দেন। রবিবার আনুষ্ঠানিকভাবে বাড়িটি উদ্বোধন করেন জেলা প্রশাসক। করে দেয়া হয় একটি দোকানঘর, পাবেন আজীবন চিকিৎসা সেবাও। বিল্ডিং করে দেওয়াতে আমরা এই এলাকাবাসী, গান্ডীগাঁও এলাকাবাসী আমরা সকলেই খুশি। এই কামগুলো জীবনে দেখিনি, এই কামটা দিছে যে খুব খুশি। পাকা বাড়ি পেয়ে খুশি নাজিমুদ্দিন। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে জানাতে চান কৃতজ্ঞতা। প্রধানমন্ত্রীর পা ধীরে ধীরে আমি সালাম কমু, আমার যথেষ্ট দিছে, আমি চাই নাই কে কোন কিছু, আমার নিজে ইচ্ছে করে দিছে। খুদা তুমি আমার প্রধানমন্ত্রীর সাথে দেখা করাবে। জেলা প্রশাসক জানালেন, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নির্দেশনা পাওয়া মাত্র দ্রুততার সঙ্গে 4.5 মাসে নির্মাণ করা হয় এই বাড়ি। তার সার্বিক কল্যাণের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় খোঁজ নিয়েছেন আমাদের মাধ্যমে। আজকে আমরা এই শুভ মুহূর্তে এই বাড়ির চাবি তার হাতে বুঝিয়ে দিলাম। আশা করি তার ভবিষ্যতে যে বাসগৃহের যে সমস্যাটা ছিল, এটা মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে সেটা সমাধান করা হলো। প্রধানমন্ত্রীর উপহারের পাশাপাশি স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান ARM ওয়ারেস নাইম তাকে কিনে দেন একটি ইজি বাইক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই ছিল বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।